এতদিনে তোমরা এটা তো লক্ষ্য করেই ফেলেছো যে বিগত কয়েকদিন এই চ্যানেলে সেইভাবে কোনো ভিডিও আসছে না। হ্যাঁ, মাঝখানে আমি কয়েকটা শর্টস আপলোড করেছিলাম, কিন্তু এছাড়া আমি কোনো ভিডিও আপলোড করিনি। কারণ সত্যি কথা বলতে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইতে এমন কিছু চলছেই না যেটা নিয়ে এই চ্যানেলে কথা বলা যায়। না তো সেরকম কোনো খবর আসছে যেটা আমি তোমাদেরকে দেবো, যেটা শুনে তোমরা চমকে যাবে। না তো কারো রিটার্ন আপডেট, না তো কারো ইনজুরি আপডেট, যে সেই ইনজুরি থেকে কীভাবে রিকভার হচ্ছে সেটা নিয়ে কোনো পাকাপোক্ত আপডেট আসছেন না। আর না তো ডাব্লিউডাব্লিউ শোগুলো সেরকম কিছু ভালো হচ্ছে। স্ম্যাকডাউন তো দেখার মতোই হচ্ছে না, সেটা নিয়ে কথা আর কী বা বলবো। আর নাইট অফ চ্যাম্পিয়ন্স এখনও বেশ কয়েকদিন বাকি আছে, তো সেটা নিয়েও ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য এখন অনেক সময় আছে। আর সেই কারণেই বলা যেতে পারে আমি সেরকম কোনো টপিক খুঁজেই পাচ্ছি না। আর যেসব জিনিস নিয়ে কথা বলার আছে সেগুলো তোমাদেরকে ইন্টারেস্ট দেবে না। তো সব কিছু মিলে এখন সোজা কথা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউইতে সেরকম কিছু চলছেই না। আর আমার যদি এই চ্যানেলটা না থাকতো, আমি যদি একজন সাধারণ ডাব্লিউডাব্লিউই ফ্যান হতাম, ধরে নাও তোমাদের মতো, তাহলে আমিও হয়তো এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর কোনো খোঁজ খবরই রাখতাম না। সে তো আমার এই চ্যানেলটা আছে, আর তোমাদের মধ্যে বেশ কয়েকজন আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, আমার কথা জানার জন্য অপেক্ষা করো, বা আমার ওপিনিয়ন শোনার জন্য অপেক্ষা করো। সেই কারণে তোমাদের জন্য আমাকে এখনও ডাব্লিউডাব্লিউই দেখতে হচ্ছে, বা দেখতে হয়, বা একটু খবর রাখতে হয়। কিন্তু আমিও যদি কোনো সাধারণ ডাব্লিউডাব্লিউই ফ্যান হতাম, আমার যদি কোনো চ্যানেল না থাকতো, তাহলে আমিও হয়তো এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর কোনো খোঁজ খবরই রাখতাম না। কারণ ডাব্লিউডাব্লিউর অবস্থাই এখন এরকম হয়ে গেছে। কিন্তু কেন এরকম হয়ে গেল, আর ডাব্লিউডাব্লিউ কীভাবে এই অবস্থাটাকে ঠিক করতে পারে? এবার দেখো, আমি অবশ্যই কোনো ডাব্লিউডাব্লিউ এক্সপার্ট নই যে ডাব্লিউডাব্লিউর ভেতরে কীভাবে সব ঠিক হবে সেটা আমাকে বলে দিতে হবে। না, আমি সেরকম জায়গায় এখনও যেতে পারিনি। কিন্তু অ্যাজ আ ডাব্লিউডাব্লিউ ফ্যান আমি অন্তত এইটুকু এক্সপিরিয়েন্স তো গ্যাদার করেছি এই কয়েক বছরে যে কী কী জিনিস ঠিক করলে ডাব্লিউডাব্লিউর অবস্থা এখনের থেকে অনেক বেশি উন্নত হতে পারে, বা ডাব্লিউডাব্লিউর অবস্থার উন্নতি ঘটতে পারে। তো এরকমই 5টা পয়েন্ট নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, যে কীভাবে ডাব্লিউডাব্লিউ তার এই বাজে অবস্থা থেকে বেরোতে পারে, বা কীভাবে ডাব্লিউডাব্লিউকে এখনও আগের মতো মজাদার বানানো যেতে পারে। তো কথাগুলো শোনো, বা আমার পয়েন্টগুলো শোনো। তোমাদের যদি মনে হয় তোমরা আমার সাথে এগ্রি করছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি মনে হয় যে না, এগুলো করলেও ডাব্লিউডাব্লিউ আর আগের মতো মজাদার হবে না, সেটাও তোমরা বলতে পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে, মানে তোমাদের ওপিনিয়ন আমাকে জানাতে পারো। তাহলে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. দেখো, এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড হচ্ছে ট্রিপল এইচ। মানে সোজা কথায় বলতে গেলে ট্রিপল এইচের কথা মতোই এখন ডাব্লিউডাব্লিউ চলে। হ্যাঁ, যেহেতু ডাব্লিউডাব্লিউর হর্তা কর্তা বিধাতা, বা ডাব্লিউডাব্লিউ এখন যাদের আন্ডারে আছে তারা হলো টিকেও, তাই টিকেও মাঝে মাঝে নিজের কিছু জুলুম চালায়, বা নিজের কথা ডাব্লিউডাব্লিউকে দিয়ে রাজি করায়। যেমন আমরা রেসেলমেনিয়ার সময় দেখেছিলাম এই প্যাট ম্যাকাফি সিচুয়েশনটা, যেখানে ট্রিপল এইচের সেরকম কোনো হাত ছিল না, সেটা টিকেওর অর্ডার ছিল। তো হ্যাঁ, টিকেও মাঝে মাঝে দাদাগিরি দেখায়, কিন্তু বেশিরভাগ সময় ডাব্লিউডাব্লিউ 80% কন্ট্রোল হয় ট্রিপল এইচের মাধ্যমে। তাই এখন যদি ডাব্লিউডাব্লিউর অবস্থা ঠিক করতে হয়, তাহলে সবার প্রথমে ট্রিপল এইচেরই কিছু ডিসিশন বা কিছু মাইন্ডসেটকে পরিবর্তন করতে হবে। আর এই ভিডিওতে আমি বেসিক্যালি সেটা নিয়ে কথা বলতে চলেছি, যে ট্রিপল এইচের নিজের মধ্যে কী কী পরিবর্তন আনা দরকার, বা নিজের যে ক্রিয়েটিভ বুকিং ডিসিশন সেইখানে কী কী ছোটোখাটো পরিবর্তন আনা দরকার, যেটা এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউকে ফিক্স করতে পারে। তাহলে চলো এবার সেই 5টা পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সবার প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ক্লিয়ার ক্যারেক্টার ডেফিনেশন। এর মানে হচ্ছে আমরা এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউতে এরকম অনেক ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি যাদের কোনো ক্লিয়ার ক্যারেক্টার ডেফিনেশন নেই। এবার ডাব্লিউডাব্লিউ যারা বহু পুরোনো দিন থেকে দেখছো তারা জানো ডাব্লিউডাব্লিউর একটা বেসিক ফর্মুলা হচ্ছে ডাব্লিউডাব্লিউতে 2 টাইপের ক্যারেক্টার থাকে, একটা ভালো ক্যারেক্টার, একটা বাজে ক্যারেক্টার। মানে যাকে বলা যেতে পারে সিনেমার ভাষায় একজন হিরো আর একজন ভিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা ডাব্লিউডাব্লিউতে বেশ এরকম কিছু টপ ট্যালেন্টকে দেখতে পাচ্ছি যাদের ক্যারেক্টার যে অ্যাকচুয়ালি কী সেটাই আমরা ঠিক মতো জানি না। যার মধ্যে আমি যদি কিছু এক্সাম্পল দিই, তাহলে তোমরা স্যামি জেনের ক্যারেক্টারটাকে দেখে নাও, আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডসের ক্যারেক্টারটা দেখে নাও, সিএম পাঙ্কের ক্যারেক্টার দেখে নাও, এমনকি সেথ রলেন্সের ক্যারেক্টারও কোনো অংশে বলা যেতে পারে। এই ক্যারেক্টারগুলো যে অ্যাকচুয়ালি বেবি ফেস নাকি অ্যাকচুয়ালি হিল, সেটা আমরা কেউ জানিই না। এবার তোমরা বলবে যে কোডি রোডসকে আমি কী করে এর মধ্যে রাখছি, কারণ কোডি রোডসকে তো ডাব্লিউডাব্লিউ তাদের পিওরেস্ট বেবি ফেস বলে মনে করে, বা তাদের টপ বেবি ফেস বলে মনে করে। হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ মনে করে, কিন্তু একজন বেবি ফেসের মধ্যে আমরা যে ক্যারেক্টারগুলো দেখতে পাই, কোডি রোডস কিন্তু এখন সেরকম হাবভাব করছে না। যেমন কোডি রোডসের প্রোমো শুনলে মনে হয় যে সে হয়তো হিল হওয়ার চেষ্টা করছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ যেহেতু এই মুহূর্তে তার হিল টার্ন করাবে না, তার জন্য সে এখন বেবি ফেস ক্যারেক্টারেই আছে।
আছে, তো এইখানে একটা ঝামেলা তৈরি হচ্ছে যার ফলে তার ক্যারেক্টারটা ধীরে ধীরে বোরিং হয়ে যাচ্ছে। এছাড়া যদি সিএম পাঙ্কের কথা বলা হয় তাহলে সিএম পাঙ্ককে অফিসিয়ালি বেবি ফেস বলা যায়, কিন্তু রেসেলমেনিয়ার আগে সিএম পাঙ্ক কী হাবভাব করেছিল, কীভাবে অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করেছিল সেগুলো আমরা সব দেখেছিলাম, তো সেগুলো একজন বেবি ফেস তো কখনোই করবে না। এমনকি আমরা ম্যাচেও দেখেছিলাম সিএম পাঙ্ক রোমান রেন্সকে লো ব্লো মেরেছিল, যেটা একটা বেবি ফেস কখনোই করবে না। তো এরকম বেশ কিছু টপ সুপারস্টার আছে যাদের ক্যারেক্টার অ্যাকচুয়ালি হিল নাকি বেবি ফেস সেটাই আমরা ঠিকমতো জানি না। এবার সেটা যদি আমরা না জানি তাহলে আমরা কোনো ম্যাচে কাকে সাপোর্ট করা উচিত আর কার এগেনস্টে যাওয়া উচিত সেটা বুঝবো কী করে? হ্যাঁ, যদি সেই ম্যাচে আমাদের কোনো ফেভারিট থাকে অবশ্যই আমরা তাকেই সাপোর্ট করব, কিন্তু সেই ম্যাচগুলো ছাড়া ধরে নাও এখন যদি সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডসের ম্যাচ হয় আর তোমরা ধরো সিএম পাঙ্ক বা কোডি রোডসের মধ্যে কারোই সেইভাবে বড় কোনো ফ্যান না, তাহলে তোমরা সেই ম্যাচে কাকে সাপোর্ট করবে আর কার এগেনস্টে যাবে? যদি ক্যারেক্টার ঠিকমতো ডিফাইন না থাকে তাহলে আমরা তো সেটা বুঝতেই পারবো না, সেই কারণে আমরা ম্যাচগুলো থেকে ইন্টারেস্ট হারাই। তো এই কারণে ডাব্লিউডাব্লিউর এখন সব থেকে বেশি যেই জিনিসটা করা দরকার সেটা হচ্ছে পিওর ক্যারেক্টার ডেফিনেশন বা ক্লিয়ার ক্যারেক্টার ডেফিনেশন আনা দরকার, যে হ্যাঁ এই সুপারস্টারটা হচ্ছে বেবি ফেস আর এই সুপারস্টারটা হচ্ছে হিল। যে হিল সে পুরো হিলের মতোই কাজকর্ম করবে, সে কোনো ভালো কাজ করবেই না, সবসময় অডিয়েন্সের এগেনস্টে কথা বলবে আর এমন হাবভাব করবে যাতে আমরা তার উপরে রেগে যাই। আর যে বেবি ফেস হবে সে যেন সবসময় এমন হাবভাবই করে যাতে আমরা তার উপরে রেগে না যাই আর সে যেন সবসময় আমাদের সাপোর্ট আর্ন করতে পারে। হ্যাঁ, আমি বলছি না তাকে সবসময় বোকামো করতে হবে বা তাকে সবসময় অন্যায় মেনে নিতে হবে না, সেটা না, সে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে লড়বে কিন্তু সৎ পথে থেকে আর নিজের মতো করে, যাতে আমরা তাকে সাপোর্ট করি সেই রাস্তাটা খোলা রেখে। তো এইভাবে যদি ডাব্লিউডাব্লিউ ক্যারেক্টারগুলোকে ডিফাইন করে, এইটা এখন সবার প্রথমে দরকার, যেটা এই মুহূর্তে বহু সুপারস্টারের ক্ষেত্রে ল্যাক করছে, যার ফলে আমরা ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনগুলো থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। তো এই একটা জিনিস সবার প্রথমে ঠিক করা দরকার। দ্বিতীয় যে জিনিসটা ঠিক করা দরকার ডাব্লিউডাব্লিউ সেটা হচ্ছে স্টোরি লাইন প্রোগ্রেশন। আমরা ট্রিপল এইচের সময় অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে স্টোরি লাইনের কোনো প্রোগ্রেশন হয়ই না। একটা গল্প ট্রিপল এইচ শুরু তো করে দেয় কিন্তু সেই গল্পের শেষ আমরা দেখতে পাই না। রিসেন্ট আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে দেখে নাও ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস জেকব ফার্টু যে স্টোরি লাইনটা চললো সেটা কোন স্টোরির উপর বেস করে চলেছিল, যে জেকব ফার্টুকে ব্যাক স্টেজে কে অ্যাটাক করেছিল, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার তার স্টোরিতে সবসময় বলে গেল যে সে জেকব ফার্টুকে ব্যাক স্টেজে অ্যাটাক করেনি, তাহলে অ্যাটাকটা করলো কে সেটা আমরা এখনও জানি না। সেই রক এসে ব্যাড ব্লাডে 1 2 3 বা 3 2 1 বলেছিল, সেটার কি মানে দাঁড়িয়েছে সেটা আমরা কেউ জানি না। র্যান্ডি অর্টন যে কোডি রোডসকে রেসেলমেনিয়ার পর অ্যাটাক করলো, তারপর র্যান্ডি অর্টন কোথায় গেল সেটা আমরা এখনও কেউ জানি না। তো এইগুলো তো জাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছি, কিন্তু তোমরা খুঁজে দেখলে ডাব্লিউডাব্লিউতে এরকম আরও অনেক স্টোরি পেয়ে যাবে যেটা ট্রিপল এইচ শুরু তো করেছিল কিন্তু সেটা শেষ আমরা দেখতে পাইনি, বা সেটার যে অ্যাকচুয়াল কনক্লুশন কি সেটাই আমরা দেখতে পাইনি। তো এরকম স্টোরি লাইনগুলো যখন হয় তখন আমরা এইটার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলি, যে ঠিক আছে তাহলে এরকম স্টোরি তো যখন তখন শুরু হবে আর এর কোনো শেষ আমরা এমনিও দেখতে পাবো না, তাহলে স্টোরিটাই ইন্টারেস্ট নিয়ে লাভ কি? তো এইভাবে যদি স্টোরি প্রোগ্রেশন হয় তাহলে তো আমরা ডাব্লিউডাব্লিউতে ইন্টারেস্ট পাবো না, এটাই মানে স্বাভাবিক কথা। এছাড়া যদি স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ নাই বানায়, এখন ট্রিপল এইচের সময় আমরা দেখতে পাচ্ছি যে ট্রিপল এইচ বেশি যেটার দিকে নজর দিচ্ছে সেটা হচ্ছে ইনরিং কম্পিটিশন বা ইনরিংয়ে ম্যাচটার কোয়ালিটি কত ভালো হবে। এবার ম্যাচের কোয়ালিটি ভালো করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ তো ভালো ভালো ট্রিপল এইচ দিয়ে দেয় একটা দুটো, কিন্তু একটা দুটো কি মানে বেশিরভাগ ম্যাচই ভালো ভালো ম্যাচই হয় মানে ইনরিং কম্পিটিশনের দিক থেকে দেখতে গেলে, কিন্তু সেই ম্যাচের পেছনে কোনো স্টোরি থাকে না। তাই ম্যাচগুলো ভালো হলেও আমাদের না তো সেই ম্যাচগুলো দেখতে ইচ্ছা করে, বা ম্যাচগুলো যদি আমাদের দেখে ভালো লাগে আমরা সেই ম্যাচের কথা খুব তাড়াতাড়ি ভুলে যাই, কারণ সেই ম্যাচের পেছনে কোনো স্টোরি লাইন থাকেই না। তাই কোনো ম্যাচ যদি অ্যাকচুয়ালি ভালো দিতে হয় বা ভালো বানাতে হয় তাহলে সবার প্রথমে যেটা করা দরকার তার পেছনে একটা প্রপার স্টোরি লাইন বানানো দরকার, যেটা ট্রিপল এইচ অনেক সময় বানায় না। ট্রিপল এইচ জাস্ট দুইজন ভালো সুপারস্টারকে তুলবে, তাদের মধ্যে একটা দুর্দান্ত ম্যাচ করে দেবে, ম্যাচটা দেখে আমাদের খুব ভালো লাগবে, কিন্তু তারপরে কিছুদিনের মধ্যে আমরা সেই ম্যাচটার কথা ভুলে যাবো কারণ সেই ম্যাচের পেছনে কোনো স্টোরিই ছিল না। তো এই একটা বিশাল বড় প্রবলেম আছে। তো ডাব্লিউডাব্লিউইকে তাদের স্টোরি বা তাদের গল্পগুলোর দিকে নজর দিতে হবে, আর তার সাথে সাথে শুধু নজর দিলে হবে না, সেই গল্পগুলোকে ঠিকঠাক মতো এগিয়েও নিয়ে যেতে হবে আর গল্পগুলোকে ঠিকমতোভাবে শেষও করতে হবে, যাতে গল্পটাকে মাঝখানেই শেষ করে দেওয়া না হয় বা সেই গল্পের কোনো শেষ আমরা দেখতেই পেলাম না এরকম যেন না হয়। সেটা যদি হয় তাহলে প্রত্যেক সপ্তাহে আমরা প্রত্যেকটা শো দেখার জন্য এক্সাইটেড থাকবো যে হ্যাঁ এরপর গল্পটাই কী হতে চলেছে বা এর পরের ধাপ কী হতে চলেছে, এরপর কী হবে, মানে এইগুলো দেখার জন্য। তাহলেই তো আমরা এক্সাইটেড থাকবো যদি উইকলি সেই গল্পটা প্রোগ্রেস করে বা উইকলি সেই স্টোরিটা প্রোগ্রেস করে আর সেটার একটা আলটিমেট এন্ডিং আমরা দেখতে পাই। তো সেই কারণে এই একটা পয়েন্ট যেটার দিকে ডাব্লিউডাব্লিউর অবশ্যই নজর দেওয়া উচিত। 3 নম্বর পয়েন্ট, সারপ্রাইজিং টাইটেল চেঞ্জেস। এর মানে হচ্ছে দেখো
আগে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতাম যে ডাব্লিউডাব্লিউতে যখন তখন টাইটেল চেঞ্জ হয়ে যেত, মানে আমরা হয়তো আশা করতে পারিনি এরকমভাবেও টাইটেল চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, 2017 সালে যখন জিন্দার মহল র্যান্ডি অর্টনকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গেছিলো, তখন এটাকে আমরা কেউ কল্পনা করেছিলাম যে জিন্দার মহলের মতো একজন সুপারস্টার, যে কিনা ডাব্লিউডাব্লিউতে একজন জবারের মতো থাকতো, প্রত্যেকটা ম্যাচ হেরে যেত, সে র্যান্ডি অর্টনকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে? কিন্তু সেটা যখন হয়েছিল, সেটাকে মানুষ ভালো চোখে দেখুক বা খারাপ চোখে দেখুক, সেটা নিয়ে কথা হয়েছিল আর সবাই সারপ্রাইজ হয়ে গেছিল। আর এইগুলোকেই বলে ডাব্লিউডাব্লিউর মোমেন্ট, যে মোমেন্টগুলোর জন্যই ডাব্লিউডাব্লিউ এত বড় হতে পেরেছে। তো সেই মোমেন্ট আমরা এখন দেখতেই পাই না। যদি কোনো ছোটোখাটো চ্যাম্পিয়নশিপের কথা বলা হয়, মানে কোনো মিড কার্ড চ্যাম্পিয়নশিপ, যেমন ধরে নাও ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ বা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, এগুলো তবু মাঝে মাঝে টাইটেল চেঞ্জ করে নেয়। কিন্তু যখনই বড় চ্যাম্পিয়নশিপের কথা আসে, মানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ, আমরা দেখে নিয়েছি এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ বা ট্রিপল এইচ একটা প্যাটার্ন ধরে নিয়েছে যে যদি সেই সুপারস্টার ট্রিপল এইচের ফেভারিট না হয়, বা যদি কোনো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট না থাকে, বা বড় কোনো মোমেন্ট না থাকে, তাহলে টাইটেল চেঞ্জ হবেই না। যেমন আমরা দেখতে পাচ্ছি এখন যে কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ র্যাঙ্ক খুব বড় চলে। দেখো রোমান রিংসের চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কটার কথা আলাদা, কারণ সেখানে স্টোরি প্রোগ্রেশন ছিল, সেখানে ব্লাড লাইনের স্টোরি ছিল, অনেক কিছু ছিল, যার ফলে চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কটা 1316 দিন চলেছিল, সেটা একটা ব্যাপার। কিন্তু তাছাড়া আমরা যদি দেখি সেথ রলিন্সের টাইটেল র্যাঙ্ক বা এই কোডি রোডসের টাইটেল র্যাঙ্ক, এগুলো কিন্তু এত ভালোও হচ্ছিল না, কিন্তু তবু সেই টাইটেল র্যাঙ্কগুলো বেশ অনেকটাই লম্বা ছিল। কেন লম্বা ছিল? কারণ ডাব্লিউডাব্লিউ বড় কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছাড়া সেগুলোকে চেঞ্জ করবে না। কিন্তু ওই দিক থেকেই যদি তুমি ট্রিপল এইচের ফেভারিট হয়ে থাকো, যেমন কোডি রোডস, যেমন আমরা দেখতে পেলাম মানে রেসেলমেনিয়ার আগেই বছরের শুরুতে কোডি রোডস চ্যাম্পিয়নশিপ হারলো, ড্রু ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন হলো, আবার রেসেলমেনিয়ার আগে কোডি রোডস চ্যাম্পিয়নশিপ ফেরতও পেয়ে গেল। কেন? কারণ কোডি রোডস হচ্ছে ট্রিপল এইচের ফেভারিট সুপারস্টার, আর ট্রিপল এইচ চায় যাতে কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপ থাকে। কিন্তু এরপর থেকে দেখো, এরপর থেকে আর টাইটেল চেঞ্জই হচ্ছে না। যেখানে সব থেকে বড় সুযোগ ছিল রেসেলমেনিয়ায় কোডি রোডসকে হারিয়ে র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন করার, সেখানেও টাইটেল চেঞ্জ হলো না। কেন? কারণ কোডি রোডসকে লম্বা চ্যাম্পিয়ন বানাতে হবে, তার চ্যাম্পিয়নশিপ র্যাঙ্ককে লম্বা করতে হবে। এরকম আসলে কোনো কারণ নেই। আর সেম কথা আমি রোমান রিংসের জন্যও বলবো। আগের বার রোমান রিংসের চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কটা লম্বা ছিল কারণ সেটা এন্টারটেইনিং ছিল। আর এইবার যদি কোনো অংশে এসে আমাদের এরকম মনে হয় যে রোমান রিংসের টাইটেল র্যাঙ্কটা এন্টারটেইনিং লাগছে না বা আগের মতো আর মজাদার লাগছে না, তাহলে রোমান রিংসকে লম্বা সময়ের জন্য চ্যাম্পিয়ন রাখার কোনো মানে নেই। সেক্ষেত্রে রোমান রিংসেরও টাইটেল চেঞ্জ করা দরকার। ধরে নাও এই যে রিসেন্টলি আমরা যে ট্রাইবেল কম্ব্যাটটা দেখতে পেলাম রোমান রিংস আর জেকব ফাটুর মধ্যে, এইখানে যদি আমরা এরকম কিছু দেখতাম যে জেকব ফাটু রোমান রিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল, তাহলে আমরা সবাই সারপ্রাইজ হতাম। এবার সেটা ভালো হতো কি বাজে হতো সেটা একটা আলাদা ডিসকাশন, কিন্তু আমরা সারপ্রাইজ তো হতাম। আর এই মোমেন্টটাকে আমরা মনে রাখতাম যে আমরা কেউ কখনো ভাবিনি যে জেকব ফাটু রোমান রিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেটা যদি হয়ে যেত তাহলে ডাব্লিউডাব্লিউর প্রতি হয়তো আরও অনেকে ইন্টারেস্ট নিত বা দেখতে আসতো যে এরপরে কী হবে, এরপরে রোমান রিংস কী করবে, এরপরে জেকব ফাটুর আন্ডারে রোমান রিংস কীভাবে কাজ করবে। এইগুলো হয়তো একটা দেখার বিষয় হতো, যার ফলে হয়তো অনেকে ইন্টারেস্ট নিত। সেম বলতে পারি এই কোডি রোডস আর গান্থারের ম্যাচটা, এইখানেও তো গান্থারকে চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া যেত, কিন্তু না, ডাব্লিউডাব্লিউ সেরকম কিছু করেনি, কারণ এখনও সেরকম বড় কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট আসেনি। আর এই যে ডাব্লিউডাব্লিউ এর মাইন্ডসেট যে বড় কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট বা রেসেলমেনিয়ার মতো স্টেজ ছাড়া বা বড় কোনো মোমেন্ট ছাড়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চেঞ্জ করা যাবেই না, এইটাকে ডাব্লিউডাব্লিউকে চেঞ্জ করতে হবে। মানে যখন কারো রিং অতটা ইন্টারেস্টিং হবে না বা তাকে নিয়ে সেরকম কোনো প্ল্যান থাকবে না, তখন সেই চ্যাম্পিয়নশিপটাকে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে দেওয়া উচিত। এমন কোনো কারণ নেই যে প্রত্যেকটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রিং লম্বা হতে হবে, যেটা আমরা ভিন্স ম্যাকম্যানের সময় দেখতাম যে যখন তখন টাইটেল চেঞ্জ হয়ে যেত। তাই প্রত্যেকটা টাইটেল ম্যাচে আমাদের একটা ইন্টারেস্ট থাকতো যে হ্যাঁ এই ম্যাচটা দেখা উচিত, কারণ এই ম্যাচে টাইটেল চেঞ্জ হতে পারে। আর এখন আমরা কি বলি যে এটা তো জানাই কথা যে এই ম্যাচে কোনো টাইটেল চেঞ্জ হবে না, কারণ এই প্রিমিয়াম লাইভ ইভেন্টে তো টাইটেল চেঞ্জ হওয়ার কোনো মানেই হয় না। সামার স্ল্যামে গিয়ে দেখা যাবে, যদি কোনো টাইটেল চেঞ্জ হওয়ার থাকে তো হবে, না হলে সার্ভাইভার সিরিজে গিয়ে দেখা যাবে, না হলে রয়্যাল রাম্বল বা রেসেলমেনিয়ায় গিয়ে দেখা যাবে। তখন যদি কোনো টাইটেল চেঞ্জ হওয়ার থাকে তখন হতে পারে। তাছাড়া বাকি যে প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো বা র স্ম্যাকডাউনে যদি কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়, তাহলে আমরা জানি যে সেখানে টাইটেল চেঞ্জ হওয়ার পসিবিলিটি খুবই কম। আর এই একটা জিনিস ডাব্লিউডাব্লিউর পরিবর্তন করা দরকার, যদি ডাব্লিউডাব্লিউ আমাদের ইন্টারেস্ট আবার তাদের চ্যাম্পিয়নশিপ ম্যাচ বা তাদের প্রোডাক্টের প্রতি আনতে চায়। তো এই একটা জিনিস অবশ্যই ডাব্লিউডাব্লিউ এর চেঞ্জ করা দরকার। আর এর সাথে রিলেটেডই আমার যে 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে পুলিং দ্য ট্রিগার অ্যাট দ্য রাইট টাইম। তার মানে হচ্ছে যখন মানে লোহা গরম আছে তখনই হাতুড়ি মেরে দেওয়া দরকার, একটা প্রবাদ আছে না, ঠিক সেরকমই। মানে আমরা দেখেছি ট্রিপল এইচের একটা খুব বাজে স্বভাব আছে যে ট্রিপল এইচ একটা কিছুকে যদি বিল্ড করতে থাকে সেইটাকে সে বিশাল লম্বা সময় অবধি টানতে থাকে। এবার সেটা হয়তো মাঝে মাঝে ভালো লাগে যে হ্যাঁ আমরা হয়তো এক্সপেক্ট করছি না, সেই সময় কিছু একটা হয়ে গেল, যেটা ট্রিপল এইচ বলেছিল। আবার অনেক ক্ষেত্রে এরকমও মোমেন্ট আসে যেখানে আমরা জানি যে হ্যাঁ এর রিটার্ন করতে পারে বা রিটার্ন করার কথা আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় আমরা সেই রিটার্নটা দেখতেও চাই। যেমন ধরে নাও ক্রিস জেরিকোর রিটার্ন, আমরা সবাই রয়্যাল রাম্বলে ক্রিস জেরিকোর রিটার্ন দেখতে চাইছিলাম। এবার সবাই তো রিপোর্ট পেয়ে গেছিলো যে হ্যাঁ ক্রিস জেরিকো হয়তো আসতে পারে। এবার ধরে নাও রয়্যাল রাম্বলে ক্রিস জেরিকো এলো, তাহলে কি কেউ কমপ্লেন করতো যে না আগে থেকে তো রিপোর্ট পেয়ে গেছিলাম, কেন ক্রিস
জেরিকো এলো, কারণ সেই সময় আমরা সবাই চাইছিলাম যাতে ক্রিস জেরিকো রয়্যাল রাম্বলে আসে, উল্টে ক্রিস জেরিকো আসেনি বলে আমরা রেগে গেছি। এবার ঠিক আছে, ক্রিস জেরিকো আর ডাব্লিউডাব্লিউ ডিল হয়নি সেটা অন্য ব্যাপার, কিন্তু এছাড়াও আমরা অনেক মোমেন্টে দেখেছি যে যখন আমরা কিছু এক্সপেক্ট করি ট্রিপল এইচ আমাদেরকে সেই সময় সেটা দেয় না, আর সেটা অনেক পরে গিয়ে হয় যখন হয়তো সেটার প্রতি ইন্টারেস্টই আমাদের মরে যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি এলএ নাইটের সিচুয়েশন। আমরা যদি 2022, 23, 24 দিকে দেখি, তাহলে এলএ নাইট সেই সময় একটা বিশাল ভালো মোমেন্টামে ছিল। সেই সময় যদি ডাব্লিউডাব্লিউ এলএ নাইটকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দিত, তাহলে হয়তো এলএ নাইট সেই সময় সাইন করতে পারতো, বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কথা ছেড়ে দাও, সবাই তো এলএ নাইটের জন্য এই প্রত্যেক বছর মানি ইন দ্য ব্যাংকের জন্য রুট করেছিল যে হ্যাঁ এই বছর এলএ নাইটের মানি ইন দ্য ব্যাংক জেতা দরকার। আর আমরা দেখেছি ট্রিপল এইচ প্রত্যেকবারই এলএ নাইটকে মানি ইন দ্য ব্যাংক ম্যাচে রেখেছিল, আর এলএ নাইট প্রত্যেকবারই মানি ইন দ্য ব্যাংক জেতার খুব কাছে গিয়েও মানি ইন দ্য ব্যাংক কখনো জিততে পারেনি, অন্য কোনো সুপারস্টার মানি ইন দ্য ব্যাংক জিতে গেছে। আর এখন আর এলএ নাইট মানি ইন দ্য ব্যাংক জিতলেও কি বা না জিতলেও কি আমাদের কারো কোনো সেরকম ইন্টারেস্ট নেই। তো এইটাই হচ্ছে ব্যাপার, ট্রিপল এইচ যেই সময় যেটা দরকার সেই সময় সেটা করতে চায় না, যেটা অনেক ক্ষেত্রে মাঝে মাঝে ভালো লাগে যে ঠিক আছে এক্সপেকটেশনের বাইরে গিয়ে হয়তো অন্য সময় কিছু করবে, কিন্তু সব ক্ষেত্রে সেটা ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে কি হলো, তাহলে আমাদের দেখার দরকারটা কি ছিল, ইভেন্টটা দেখার দরকার কি ছিল, বা ইভেন্টটা দেখে আমরা সময় নষ্ট করলাম, এইটাই মনে হয়, কারণ আমরা একটা কিছু এক্সপেক্ট করে বসে থাকি আর সেটা হয়ই না। যেমন ধরে নাও এখন যেমন একটা যদি এক্সাম্পল আমি আরেকটা দিই, তাহলে এই যে র্যান্ডি অর্টনের চ্যাম্পিয়নশিপ ভিক্টরি, আমার তো মনে হয় রেসলমেনিয়াতেই র্যান্ডি অর্টনকে জিতিয়ে দেওয়া দরকার ছিল। এবার ট্রিপল এইচ যদি এটা ভেবে থাকে যে সবাই র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইছে, আমি তার জন্য রেসলমেনিয়াতে র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন বানালাম না, আমি পরে গিয়ে কখনো সামার স্ল্যামে বা সার্ভাইভার সিরিজে বা পরের বছর রেসলমেনিয়াতে গিয়ে র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন বানাবো, তাহলে তার কি গ্যারেন্টি আছে আমরা সেই সময়ও র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইবো, বা সেই সময় অন্য কোনো সুপারস্টার চ্যাম্পিয়নশিপ মেটেরিয়াল হয়ে বেরিয়ে আসবে না, বা আমাদের সেই সময় অন্য কোনো সুপারস্টারের জন্য রুট করতে ইচ্ছা হবে না, আর সেই সময় হয়তো আমরা র্যান্ডি অর্টনের জন্য রুট করলামই না, এরকমও তো সিচুয়েশন আসতে পারে। তাই যেই সময় আমরা র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইছি, আমার মনে হয় সেই সময় ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া দরকার ছিল, যেটা ডাব্লিউডাব্লিউ এর পক্ষেই ভালো হতো। তাই আমি বলছি যে যেই সময় যেই জিনিসটা দরকার ডাব্লিউডাব্লিউ সেই সময় মাঝে মাঝে সেই জিনিসটা করে দেওয়া উচিত। এর ফলে অনেক ক্ষেত্রেই ডাব্লিউডাব্লিউ এর উপর ইন্টারেস্ট আমাদের আরও বেশি বেড়ে যায় কমে যাওয়ার থেকে, কিন্তু ডাব্লিউডাব্লিউ সেটা করে না। এটা ডাব্লিউডাব্লিউর বিশাল বড় মাইনাস পয়েন্ট, যার ফলে এখন আমরা ইন্টারেস্টও হারাচ্ছি ধীরে ধীরে ডাব্লিউডাব্লিউ থেকে। আর শেষ যদি 5 নম্বর পয়েন্টের কথা আমি বলি, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ টিকিট প্রাইস কমাতে হবে। এবার আমি জানি যে এই জিনিসটা হয়তো সরাসরি ডাব্লিউডাব্লিউর হাতেও নেই, কারণ এই জিনিসটাকে কন্ট্রোল করে টিকেও, আর টিকেওর কথা মতোই ডাব্লিউডাব্লিউকে টিকিট প্রাইস রাখতে হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকায় যে শোগুলো হয় সেখানে টিকিট প্রাইস এতটাই বেড়ে গেছে যে সেখানে হয়তো অনেক সাধারণ ফ্যান যারা অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ ফ্যান, তারা হয়তো সেই টিকিট কিনতেই পারে না, তার ফলে তারা এরিনাতে আসতেই পারে না। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা ধরো পাড়ায় একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, এবার সেই টুর্নামেন্টে এক হচ্ছে তোমাদের পাড়া প্রতিবেশী বা তোমার বন্ধু বান্ধবরা এসে ভিড় করেছে আর তারা তোমাদের জন্য চিয়ার করছে, সেই মহলটা বেশি ভালো হবে, নাকি তোমরা ধরে নাও যে পাড়ার কোনো নেতা তোমাদের এই টুর্নামেন্টটা করাচ্ছে আর তারা খুব চড়া দামে টিকিট বিক্রি করছে যাতে বেশ বড় লোক সোসাইটির ছেলেপেলেরা আসতে পারে বা বড় লোক নেতা মন্ত্রীরা আসতে পারে, আর তারা এসে ভিড় করে তোমার খেলা দেখছে, তাহলে তোমার জন্য চিয়ার কারা করবে, সেই বড় লোক নেতা মন্ত্রীরা নাকি তোমার সেই বন্ধু বান্ধবরা যারা কিনা তোমার সাথে এতদিন খেলেছে, তোমাকে চেনে, তোমার সাথে রিলেট করতে পারে? তো ডাব্লিউডাব্লিউর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম হয়ে গেছে। ডাব্লিউডাব্লিউ টিকিট প্রাইস বাড়িয়ে দেওয়ার ফলে কি হয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো স্টেডিয়াম সোল্ড আউট হচ্ছে, যাদের কাছে টাকা আছে তারা হয়তো টিকিট কেটে দেখতে আসছে, কিন্তু তারা জাস্ট মজার জন্য দেখতে আসছে, তারা ডাব্লিউডাব্লিউর সাথে সেরকম কানেক্ট করতেই পারছে না। আর ডাব্লিউডাব্লিউ এমন একটা স্পোর্টস যেটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করেই বেঁচে আছে। অডিয়েন্স যদি চিয়ার করে, অডিয়েন্স যদি বু করে, তাহলেই আমরা বলতে পারি যে হ্যাঁ মোমেন্টটা ভালো লাগছে বা মোমেন্টটা খারাপ লাগছে। এবার অডিয়েন্স যদি একটা ম্যাচে চুপচাপ বসে থাকে, তখন আমরাও সেই ম্যাচটার প্রতি বেশি ইন্টারেস্ট দেখাই না। তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ অডিয়েন্সের উপর নির্ভর, আর সেইখানে যদি এরকম বড় লোক অডিয়েন্সরা এসে প্রত্যেকটা বড় বড় ভালো ভালো ম্যাচে যদি চুপচাপ বসে থাকে, কারণ তাদের কিছু যায় আসেই না সেই ম্যাচে কী হচ্ছে, তাদের জাস্ট টাকা আছে, তারা জাস্ট টাইম পাস করতে এসেছে, তো সেক্ষেত্রে তো অবশ্যই ইন্টারেস্ট আমাদেরও হারাবে। কিন্তু সেখানে যদি টিকিট প্রাইস কম থাকে আর অ্যাকচুয়ালি যারা ডাব্লিউডাব্লিউ ফ্যান বা যারা রেসলিংকে পছন্দ করে তারা যদি গিয়ে সেই শোটাকে দেখে, তাহলে তারা প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করবে, ছোট থেকে ছোট মোমেন্টকেও তারা এনজয় করবে, তারা চিয়ার করবে, তারা বু করবে, তারা চ্যান্ট করবে, যেগুলো ইন্টারন্যাশনাল ক্রাউড করে থাকে বেসিক্যালি এখন। তো সেইগুলো দেখলেই তো আমরা বলতে পারি যে হ্যাঁ ক্রাউডটা বেস্ট, আর এরকমই তো আমরা চাই, এরকমই একটা মহল আমরা চাই। তো সেক্ষেত্রে আমাদেরও ইন্টারেস্ট বিল্ড হয় সেই ম্যাচটার প্রতি বা সেই মোমেন্টটার প্রতি, আর সেটাকে আমরা মনেও রাখি। তো এই কারণে আমার মনে হয় টিকিট প্রাইসটা কমানো দরকার, কিন্তু সেটা এখন টিকেওর হাতে, সেখানে ডাব্লিউডাব্লিউ যেহেতু সরাসরি কোনো হাত নেই। তো এই পয়েন্টটাকে আমি যদি বাদ দিই, বাকি আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, আমার মনে হয় সেই পয়েন্টগুলোর দিকে ডাব্লিউডাব্লিউর একটু কাজ করা উচিত, বা এই দিকগুলো ডাব্লিউডাব্লিউর একটু ঠিক করা উচিত, বিশেষ করে ট্রিপল এইচের মাইন্ডসেট বা
ট্রিপল এইচের একটু নিজের এই দিকগুলোকে ঠিক করা উচিত, যার ফলে কিনা আমরা আবার আমাদের পুরনো ডাব্লিউডাব্লিউর মজা ফিরে পেতে পারি। এবার এখানে অনেকে তোমরা অ্যাডভার্টিজমেন্ট বা যে স্পন্সরশিপ যে লোগো সেগুলোর কথা বলতে পারো, কিন্তু যেমন বললাম সেগুলোতে ডাব্লিউডাব্লিউর কোনো হাত নেই, সেগুলো পুরোপুরি টিকেওর হাতে, তাই সেই পয়েন্টগুলো আমি এই ভিডিওতে আর বললাম না। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে পারলে ভিডিওটা শেয়ার করো, ভিডিওটাকে পারলে হাইপ করো। আজকে সোমবার হাইপ পয়েন্ট তোমাদের সবার কাছেই থাকবে, তো অবশ্যই ভিডিওটাকে হাইপ করো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করেও আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।